গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। ট্রাইব্যুনাল থেকে সরাসরি সম্প্রচার হবে বিচার কার্যক্রম। জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। জীবিত ভাইকে জুলাই আন্দোলনে মৃত দেখিয়ে মামলা। নৈপথ্যে জমি নিয়ে বিরোধ জীবিত প্রমাণ করতে আদালতে ঘুরছেন ভুক্তভোগী। শুধু একটা কারণ আমার মায়েরা গুম করে হারতো দৌড়াই পেলাম সরকারের কোনো দল পাবো ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। বাজেটে এবিভিপির আকার কমছে ৩৫,০০০ কোটি টাকা। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর উদ্যোগ। বড় প্রকল্প স্থগিত রাখার পরামর্শ। বিগত সরকারের বেশ কিছু বড় প্রকল্প আছে, যে প্রকল্পগুলো অল্প পরিমাণ শুধু বাস্তবায়িত হয়েছে 10%, 20%, 15%, এগুলো এখন বন্ধ রাখা উচিত। অনিয়ম দুর্নীতির আখড়া কুষ্টিয়ার গণপূর্ত বিভাগ। কর্মকর্তা কর্মচারীদের যোগ সাজেশে টেন্ডারে ৯/৬ চরম ক্ষুব্ধ বঞ্চিত ঠিকাদাররা। নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালে অস্থায়ী জনবল নিয়োগে দুর্নীতি। অর্থ হাতিয়ে নিয়েছে ঠিকাদার, জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও। এবং দুর্নীতি নয়, ব্যর্থতার কারণে ফারুক আহমেদকে অপসারণ জানালেন ক্রীড়া উপদেষ্টা। বিসিবিতে রদবদলকে সাধুবাদ আইসিসির। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। আজ শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এই বিচারিক প্রক্রিয়া ট্রাইব্যুনালের অনুমতির সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হবে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, জুলাই আগস্টে হত্যার বিচার ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব তামিম। জুলাই আগস্টের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তদন্ত সম্পন্ন প্রায়। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে মানবাধিকার সংগঠন অধিকার আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। বিচার হবে, অপরাধীর শাস্তি নিশ্চিত করা। এ সময় তিনি জানান, আন্তর্জাতিক মানদণ্ড ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করায় বিচার কাজ সময় সাপেক্ষ হলেও তা হচ্ছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম একটা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হয়। এই তদন্ত শেষ হতে একটা যুক্তিসঙ্গত সময় লাগবে। বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ এবং আয়নাঘরের জন্ম যে সংস্কৃতি যার কারণে হয়েছিল, যে একজন ব্যক্তিকে ক্ষমতায় রাখার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছিল, কালচারে পরিণত করা হয়েছিল, সিস্টেম ডেভেলপ করা হয়েছিল, সেই অপরাধের যিনি নিউক্লিয়াস তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ইনশাআল্লাহ আগামীকালকে আমরা দাখিল করতে যাচ্ছি। এদিকে এক ভিডিও বার্তায় প্রসিকিউটর গাজী এম এস তামিম জানান, ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিলের পর তার উপর শুনানির প্রসিডিং ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট, ইউটিউব পেজ এবং বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে প্রথম ও পৃথিবীর ইতিহাসে মাইলফলক হবে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাইব্যুনাল যদি আমাদের আবেদন মঞ্জুর করে সরাসরি সম্প্রচারের অনুমতি প্রদান করেন, তবে ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট অথবা ট্রাইব্যুনালের ইউটিউব পেজে আগামীকালকে প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকেও আগামীকালকের প্রসিডিংসটি সরাসরি সম্প্রচার করা হবে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এবং এটি পৃথিবীর ইতিহাসে একটি মাইলস্টোন হয়ে থাকবে। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় আজ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করবেন। রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকার শীর্ষে রয়েছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে জামায়াতের অন্যতম আইনজীবী শিশির মনির এ তথ্য জানান। গেল ১২ মার্চ রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিল শুনানি শুরু হয়, শেষ হয় ১৪ মে। সম্পত্তি দখলের অপচেষ্টায় রচিত হল এক অবিশ্বাস্য কাহিনী। জীবিত ভাইকে জুলাই আন্দোলনে শহীদ দেখিয়ে তারই বড় ভাই দায়ের করেছেন হত্যা মামলা। ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ বুঝতে পেরেছে সবই মিথ্যা। যাকে শহীদ দেখানো হয়েছে তিনি রীতিমতো নিজের দোকান পরিচালনা করছেন।
সহকর্মী ইলিয়াস আহমেদের পাঠানো তথ্য ও ছবিতে আলী আক্কাস আকাশের রিপোর্ট। এখনো নিজের দোকান পরিচালনা করছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ধামর গ্রামের সোলাইমান হোসেন সেলিম, অথচ তাকেই শহীদ দেখিয়ে হত্যা মামলা দায়ের করেছে তার বড় ভাই গোলাম মোস্তফা ওরফে মন্টু ডাকাত। সেলিম গত ৩ আগস্ট রাজধানীর কাজলায় গোলাগুলিতে নিহত হন এমন দাবি করে যাত্রাবাড়ি থানায় ৩০ আগস্ট মামলাটি করা হয়। অভিযোগ যে মিথ্যা তদন্ত করতে গিয়ে বুঝতে পারে স্থানীয় থানা। তদন্ত করতে গিয়ে এখানকার তদন্ত কর্মকর্তারা আমাদের কাছে জানতে চায় যে এই ভিকটিম সম্পর্কে জানতে চায়, আসলে ভিকটিমের অবস্থানটা। তখন আমরা এলাকায় গিয়ে দেখি যে ভিকটিম আসলে মারা যায়নি, তিনি জীবিতই আছেন। তাকে জিজ্ঞাসা জানা যায় যে তাদের পূর্ব থেকেই তার ওই ভাইয়ের সাথে জমি শত্রুতা ছিল। অনুসন্ধানে জানা যায় বছর ২০ আগে বাবার মৃত্যুর পর জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধ শুরু হয়। সেলিমের কোনো পুত্র সন্তান না থাকায় তার সম্পত্তির দিকে নজর পড়ে বাকি ভাইদের। সেলিমকে মৃত দেখাতে তাই তাদের এই অপচেষ্টা। তাদের একটা প্ল্যান, মানে ছাত্র আন্দোলনের ৩ আগস্টে যে মামলাটা করছে, এই শুধু একটা কারণে আমার মাইরা গুম করে হারতো, দৌড়ে পেলাম সরকারের কোনো দল পাবো, ওর সম্পদ আমরা দখল করে নিয়েছিলাম। সেলিমের স্ত্রী ও এলাকার লোকজন একই কথা বলছেন, সম্পত্তি দখলে নিতেই এসব করা হয়েছে। ও দাই যে শুক্রিয়া কেস দিছে, এই মাইরা আল্লাহ তে আমরা হেবার কোন দোষ হইতো না, হ্যাঁ এই মাইরা কব এমনি ওরাই মরছে। ঝগড়াটা লইয়া এই সেলিম সাহেবরে মেরে ফেলার প্রোগ্রাম করছিল ওরা। মামলা নথিভুক্ত করার আগে পুলিশকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। আলী আক্কাস আকাশ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আসন্ন বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে বরাদ্দ কমানো হচ্ছে ৩৫,০০০ কোটি টাকা। অন্য প্রায় সব খাতেই কমানো হচ্ছে বরাদ্দ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে এমন উদ্যোগ বলে দাবি সংশ্লিষ্টদের। আর বাজেট বাস্তবায়ন করতে বড় প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। সাদ আহমেদের রিপোর্ট। আগামী ২০২৫-২৬ অর্থ বছরে ৭,৯০,০০০ কোটি টাকা বাজেট দিতে যাচ্ছে সরকার, যা চলতি বাজেটের চেয়ে ৭,০০০ কোটি টাকা কম। আসন্ন বাজেটে এডিপির আকার ২,৩০,০০০ কোটি টাকা প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়, চলতি অর্থ বছরের চেয়ে যা প্রায় ৩৫,০০০ কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটের এডিপিতে বরাদ্দের ৭০% বরাদ্দ দেওয়া হচ্ছে ৫টি খাতে। এগুলো হলো পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী এবং স্বাস্থ্য। এই ৫টি খাতে বরাদ্দ কমেছে ৮% থেকে ২০% পর্যন্ত। খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে পরিবহন ও যোগাযোগ খাতকে। এ খাতে মোট ৫৮,৯৭৩ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৩২,৩৯২ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হচ্ছে শিক্ষা খাতে। এ খাতে আগামী অর্থ বছরে এডিপিতে বরাদ্দ রাখা হয়েছে ২৮,৫৫৭ কোটি টাকা। গৃহায়ন খাতে ২২,৭৭৬ কোটি টাকা, স্বাস্থ্যে ১৮,১৪৮ কোটি টাকা। উন্নয়ন প্রকল্পে দুর্নীতি রোধ এবং প্রকল্প বাস্তবায়নযোগ্য করতে প্রায় সব খাতেই বরাদ্দ কমানো হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির। এবার বাজেট বাস্তবমুখী করার জন্য আসলে আকারটা কমানো হয়েছে। তার কারণ আমরা সবসময় যেটা করে থাকি, মানে অতীতে দেখেছি, অন্তত গত ৩-৪ বছরের আমাদের যে অভিজ্ঞতা, সেটা হলো যে যতটুকু আমাদের প্রস্তাবিত বাজেট থাকে তার চাইতে প্রায় ১ লক্ষ কোটি টাকার মতো কম বাস্তবায়ন হয়, যাতে বাস্তবায়নযোগ্য হয় বাজেটটা এবং সেখানে দুর্নীতি অপচয় সেটা কম থাকে। তো সেইটাই আসলে এখন মূল চিন্তা সরকারের, সেভাবেই আসলে এই ছোট বাজেট তৈরি করা হয়েছে। আর বাজেট বাস্তবায়ন করতে বড় প্রকল্পগুলোর কার্যক্রম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন অর্থনীতিবিদ ফারুক মহিউদ্দিন। বিগত সরকারের বেশ কিছু বড় প্রকল্প আছে, যে প্রকল্পগুলো অল্প পরিমাণ শুধু বাস্তবায়িত হয়েছে 10%, 20%, 15%, এগুলো এখন বন্ধ রাখা উচিত, তাহলে এগুলোর উপর খরচটা কমবে। তবে চলমান যেসব প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে সেগুলো বাস্তবায়নের পরামর্শ দেন এ অর্থনীতিবিদ। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। বাজেটের কথা ফুলঝুরি নানা রকম আশ্বাস দেয়া হলেও তা বাস্তব নির্ভর হয় না বলে মন্তব্য করেছেন
অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাস্তবায়নে জবাবদিহিতামূলক আইন করার পরামর্শ দেন তারা। আর বাস্তবায়ন নির্ভর বাজেট না হওয়ায় মন্ত্রী এমপিরাই দেশের সেবা খাতে আস্থা না রেখে বিদেশে পাড়ি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। দেশ টিভির আয়োজনে রাজধানীর HR ভবনে দেশ বাজেট ভাবনা 2025-26-এ এসব মন্তব্য করেন তারা। এ সময় বাজেট বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলেও জানান বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন MA আজিম। 2025-26 অর্থবছরের বাজেট ঘোষণার ঠিক আগ মুহূর্তে দেশ টিভির আয়োজনে বাজেট ভাবনায় অংশগ্রহণ করেন অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। বাজেট প্রণয়নে ব্যয় দেখে আয় নির্ধারণ না করে আয় বুঝে ব্যয় নির্ধারণ করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বলেন, প্রত্যক্ষ কর বাড়ানোর কার্যকর পদক্ষেপ কোনো বাজেটেই দেখা মেলে না। এই সরকার তো ইন্টারিম, তারা অন্তত এই জায়গাটায় কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লোথ, আয় বুঝে ব্যয়টা ঠিক করবে, ব্যয় দেখে আয় না। যদিও দুই একটা জায়গায় এইটা নিয়ে সন্দেহ হচ্ছে যে এইবারও কি সেটা হবে নাকি। দেখতে হবে আমাদের যে অপ্রত্যক্ষ করের জায়গায় প্রত্যক্ষ কর কিভাবে আমরা ভালোভাবে বাড়াতে পারি। কর জালটাকে যদি আমাদের বাড়াতে হয় তাহলে প্রযুক্তিকে আমাদের নিয়ে আসতে হবে। আয়ের বড় উৎস রাজস্ব, যা রাজনীতিবিদদের হাতে থাকায় বারবারই রাজস্ব আদায় হোঁচট খাচ্ছে উল্লেখ করে আলোচকরা বলেন, যেখানে কর ছাড় দেয়া দরকার সেখানে বাড়ছে, যা অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছে। তাই NBR-কে ঢেলে সাজানোর পরামর্শও দেন তারা। NBR-এর যে ঢেলে সাজানো এবং ফিল্ড লেভেলে মানে প্র্যাকটিস লেভেল থেকে ওই জায়গাগুলিকে আরও নানাভাবে ঢেলে সাজানোটা খুব প্রয়োজন, যেটা আমরা ফেস করি নানাভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হই। যেসব প্রতিষ্ঠান ছোট ছোট প্রতিষ্ঠান সরাসরি পাবলিক জনগণের সাথে কাজের সাথে জড়িত, তার বেলায় আপনি আর কর ছাড়ের কথা ভাবছেন না। আপনি ওই যে বড়জন যে ফাঁকি দিয়েছে তার কথা ভেবে সেইটাকে এখানে অ্যাডজাস্ট করছেন। সেই জন্যই কর ছাড় দেওয়ার ব্যাপারেও একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন হবে। সরকারের ঋণ নিয়ে ঋণ ও সুদ পরিশোধের সমালোচনা করে আলোচকরা বলেন, রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা ফেরানো সম্ভব না। ঋণ দিয়ে ঋণ শোধ করা হয়, এই প্রশ্নগুলো একান্তই রাজনৈতিক। এবং আমরা সাম্প্রতিককালেও দেখছি, বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেক্ষেত্রেও ঋণের পরিমাণ বাড়ছে এবং দিন দিন হু করে বাড়ছে। ক্ষুদ্র, কুটির, মাঝারি, স্মল, যাদেরকে আপনারা বলছেন, এরা আপনার মনে করে যে আমার 365 দিন পলিটিক্সে যারাই থাকুক আমাদের বিনিয়োগ করতে হবে, আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেই জায়গাটাই আমাদেরকে ফান্ডের ফ্লো বাড়াইতে হবে। রাজনৈতিক শৃঙ্খলা ছাড়া অর্থনৈতিক শৃঙ্খলা আনতে পেরেছে বলে কোনো দেশের ইতিহাস নাই। বাজেট বরাদ্দের ক্ষেত্রে বৈষম্য তুলে ধরে আলোচকরা বলেন, সেবা খাতের কাঠামো তৈরি করলেও তা মানসম্মত না হওয়ায় সেখানে সেবা নেন না নির্মাতারাই। উই নিড এ ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যাক্ট, জবাবদিহিতা বৃদ্ধি করা। আমরা কোনো সংস্কারের নামে নির্বাচিত প্রতিনিধি ছাড়া দেশ চালাইতে আমরা চাই না এই মুহূর্তে। এটা আমরা শিক্ষা খাত ধরেন, বড় লোকের ছেলে হলে ইংরেজি স্কুলে যাচ্ছে। এটা আমরা স্বাস্থ্য খাত ধরেন, বড় লোক হলে বিদেশে চলে যাচ্ছে। এটা আমরা আয়ের বৈষম্য ধরেন, এটা আমরা সম্পদের বৈষম্য ধরেন। আমার এক ভাই বলে গেছে ভূমির বৈষম্য। তাদের সেবা দেওয়ার কথা তারা তৈরি করেন মানুষের জন্য, কিন্তু সেই সেবাটা কিন্তু সেই সেবার উপর তাদেরই আস্থা নাই। তাদেরকে একটা নিয়ম করতে হবে যে তাদের পরিবার পরিজন দেশের বাইরে শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য যেতে পারবে না। আগামী অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। MA আজিম, দেশ টিভি, ঢাকা। জাপানে 4 দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ডক্টর ইউনুসকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার দিবাগত রাত 12:15 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাপান সফরকালে প্রধান উপদেষ্টা প্রায় 20টি কর্মসূচিতে অংশ নেন। দ্বিপক্ষীয় বৈঠক করেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবার সঙ্গে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও বৈঠক করেন ডক্টর ইউনুস। সে সময় তিনি বাংলাদেশকে আসিয়ানের সদস্য পদ পেতে সমর্থনের আহ্বান জানান। এই সফরে সোকা বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। দেশের বাজারে আরও এক দফা কমল জ্বালানি তেলের দাম।
এ দফায় লিটার প্রতি ডিজেলের দাম 2 টাকা, অকটেনের দাম 3 টাকা ও পেট্রোলের দাম 3 টাকা কমানো হয়েছে। শনিবার নতুন এ মূল্যের প্রজ্ঞাপন প্রকাশ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা আজ থেকে কার্যকর হচ্ছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেল 104 টাকা থেকে কমিয়ে 102 টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের দাম প্রতি লিটার 121 টাকা থেকে কমিয়ে 118 টাকা ও অকটেনের দাম 125 টাকা থেকে কমিয়ে 122 টাকা করা হয়েছে। এর আগেও মে মাসের আরেক দফা কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম। অন্তর্বর্তী সরকারের কাজের খবর না থাকলেও নানা ধরনের আনুষ্ঠানিকতার কমতি নেই, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, বাকশালের মতো সংস্কার কমিশন কোনো সংস্কার চাপিয়ে দিলে জনগণ তা মানবে না। ডিসেম্বরের পরে নির্বাচন পেছানোর কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। সাইফুল রিপনের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশের কৃষি বিপ্লবে জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল। প্রধান অতিথির বক্তব্যে সালাউদ্দিন আহমদ বলেন, পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টির মধ্য দিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করা ও ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসনের অপচেষ্টা চলছে। একটা বিখ্যাত মনীষীর কথা আছে, আমি যদি সমালোচকদের সমালোচনার জবাব দিতে থাকি, আমি কাজ করব কোন সময়? আর যদি আমি কাজ করতে থাকি, সমালোচকদের সমালোচনার জবাব দেব কোন সময়? মন গড়া কোনো সংস্কার চাপিয়ে দিলে তা জাতি কেন মানবে সে প্রশ্নও তোলেন সালাউদ্দিন আহমদ। তারা এই সমস্ত আরো কিছু কিছু অভিনব সংস্কার প্রস্তাব নিজেরা দিয়েছে, মনে হয় যেন আমাদেরকে বাধ্য হয়ে সে সমস্ত সংস্কার প্রস্তাবে একমত হতে হবে, তাহলে তো এটা বাকশাল হয়ে গেল। সংস্কার ও বিচার একসঙ্গে চলবে দাবি করে বলেন, ডিসেম্বরের বাইরে নির্বাচন করতে চাইলে তার কারণ জানাতে হবে অন্তর্বর্তী সরকারকে। আগামী 2 তারিখ আবার ডেকেছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা। ভাবটা আমরা বুঝছি এরকম, আনুষ্ঠানিকতা আয়োজনের কোনো কমতি নেই, কিন্তু কাজের কোনো খবর নেই। নির্বাচন বিলম্বিত হওয়ার একটিও কারণ নাই, আপনার সামনে যুক্তি নাই কেন আপনি ডিসেম্বরের বাইরে গিয়ে নির্বাচন দিবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ডিসেম্বরে অবশ্যই নির্বাচন হতে হবে। আমি একটা নির্বাচিত সরকার দেখতে চাই, আমি একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রবর্তন চাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংস্কার না করে নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার রাজধানীর গুলশানের সেলিব্রিটি কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মৌলিক সংস্কার ও আগামীর রাজনীতি শীর্ষক কর্মশালায় তিনি এই কথা বলেন। জানান, ডিসেম্বরের মধ্যে যারা নির্বাচন চাচ্ছেন তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করছেন। নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, সংবিধান পরিবর্তন করতে না পারলে ফ্যাসিবাদী ব্যবস্থার পরিবর্তন করা সম্ভব হবে না। তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির 2025-27 মেয়াদের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ফোরাম জোট। শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ঢাকায় 26টি পরিচালক পদের মধ্যে ফোরাম জোট জয়লাভ করেছে 25টি পদে এবং চট্টগ্রামে 9টি পদের মধ্যে 5টি পদে বিজয়ী হয়েছেন এই জোটের প্রার্থীরা। নির্বাচিত পরিচালকরা আগামী 2 জুন ভোট দিয়ে সভাপতি ও সহ সভাপতি নির্বাচন করবেন। সেই হিসেবে ফোরাম জোটের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু বিজেএমই এর পরবর্তী সভাপতি হতে যাচ্ছেন। তিনি রাইজিং ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। শনিবার সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঢাকা ও চট্টগ্রামে মোট 1864 ভোটারের মধ্যে 1631 জন ভোটাধিকার প্রয়োগ করেন। কর্মকর্তা ও কর্মচারীদের অনিয়মে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুষ্টিয়া গণপূর্ত বিভাগ। টেন্ডারে 6-9 কাজে অনিয়ম সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে এ দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে।
ঠিকাদার ও কর্মকর্তাদের যোগ সাজসে অনিয়মকে নিয়ম বানিয়ে চলছে লুটপাটের মহা উৎসব জানিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2024 সালে কুষ্টিয়া সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের টেন্ডার আহ্বান করে গণপূর্ত বিভাগ। এতে অংশগ্রহণ করে চট্টগ্রাম, ফরিদপুর ও কুষ্টিয়ার 3টি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রথম দরদাতা হিসেবে কাজ পান চট্টগ্রামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি। তবে অপারগতা দেখিয়ে কাজ না করে চলে যান ওই প্রতিষ্ঠানের ঠিকাদাররা। সেই সুযোগে টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারদের বাইরে অনৈতিক সুবিধার বিনিময়ে মেসার্স আশরাফ ট্রেডার্স নামে পছন্দের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে গোপনে কাজ প্রদান করে গণপূর্ত বিভাগ জানিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগী ঠিকাদাররা। নিয়ম কানুন বহির্ভূত করে না মানে উনি হচ্ছে ফের এককভাবে কোনো এক গোষ্ঠী বা অজানা কোনো শক্তির কারণে হয়তো যে কোনো একজনকে ঘরোয়াভাবে অফিসে বসে টাকার বিনিময়ে এটা লেনদেন করছে। নিয়ম বহির্ভূতভাবে আর্থিক বিনিময়ে এবং তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ শোনা যায়। নারীর বিনিময়েও তিনি এই কাজগুলো করে থাকেন। অনিয়ম টিকেটে আমার যা টেন্ডার জমা দিয়েছে তাদের টেন্ডারটা পাওয়া উচিত। সার্কিট হাউজের পুরাতন ভবন উচ্ছেদের কাজ পাওয়া ঠিকাদারের দাবি, নিয়ম মেনেই রিটেন্ডারের মাধ্যমে কাজ পেয়েছেন তিনি। যদিও এ কাজে রিটেন্ডার হওয়ার কোনো তথ্যই মেলেনি গণপূর্ত বিভাগের ওয়েবসাইটে। পার্টিসিপেট করছিল 3 জন, তার ভিতর আমারটা হাইস্ট আর কি। রিটেন্ডার আগে একবার টেন্ডার হয়েছিল, সে লোক পালাইছে, সবাই সিকিউরিটি থেকে পালাইছে। টেন্ডারে 9/6 কাজে অনিয়ম সহ গণপূর্ত বিভাগের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও এ বিষয়ে কোনো তথ্য দেওয়া তো দূরের কথা, ক্যামেরার সামনে কথা বলতেও নারাজ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুজ্জামান হোসেন জাহির। কোনো কর্তৃপক্ষের পারমিশন না, অন ক্যামেরা সাক্ষাৎকার দিতে কর্তৃপক্ষের পারমিশন। আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি আর কি। আমি চাচ্ছি যে বাইরে বসে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। এমন অনিয়মের সাথে জড়িত গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগী ঠিকাদার ও সংশ্লিষ্টদের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নারায়ণগঞ্জে 6টি সরকারি হাসপাতালে অস্থায়ী কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। চাকরির প্রলোভন দেখিয়ে আয়া, বুয়া, পরিচ্ছন্নতা কর্মী সহ বিভিন্ন পদে কর্মরতদের থেকে নানা কৌশলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এ চক্রের সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরাও। সহকর্মী বিল্লাল হোসাইনের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সালমা জাহান। সম্প্রতি নারায়ণগঞ্জের 100 শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল সহ বন্দর, সোনারগাঁও, রূপগঞ্জ ও 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর মাধ্যমে 71 জনকে নিয়োগ করে পিমা অ্যাসোসিয়েট লিমিটেড নামের এক ঠিকাদারি প্রতিষ্ঠান। গত 4 বছর ধরে এই একই ঠিকাদারি প্রতিষ্ঠানকে হাসপাতালে আয়া, বুয়া, পরিচ্ছন্নতা কর্মী ও ওয়ার্ড বয় সহ বিভিন্ন পদে অস্থায়ী ভিত্তিতে কর্মী নিয়োগ দিতে বেছে নিয়েছে সিভিল সার্জন কার্যালয়। অথচ এই ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে কর্মীদের থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী সহ স্বাস্থ্য বিভাগের লোকজনও। কন্ট্রাক্টররা দেওয়া হয়েছে, কন্ট্রাক্টরের মাধ্যমে আমাকে নিয়োগ দিয়েছে। লাখখানি টাকার মতন দেওয়া হয়েছিল। দেওয়ার পর যোগদান দিছি। যোগদান দেওয়ার পর মাঝখানে আমি বেতন পেয়েছিলাম 8 মাসে। 8 মাসের বেতন পাওয়ার পর নতুন আবার টেন্ডার যখন হয় তখন 35,000 করে টাকা নিচ্ছে। ফিরা কয়েকদিন আগে কইছে চাকরি থাকবো না, সেদিনও কইলো 10,000 করে টাকা দিয়েতে আমি নিজে গিয়ে 10,000 করে টাকা দিয়েছি। তবে এসব অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান পিমা কর্তৃপক্ষ। আমি নেই ভাই, আমি কোনোদিনই নেই, আমি কোনো টাকা কাউকে থেকে এমন কোনো প্রমাণ দেখান আপনি, আমি এই কাম আমার দ্বারা হয় না কোনো সময়। যদিও সব অভিযোগের তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সিভিল সার্জন। এখানে ঠিকাদার এই কাজটা নিয়োগ দেওয়ার জন্য সরকার কর্তৃক তার বেতনের একটা নির্দিষ্ট অংশ 5% সে কমিশন হিসেবে পায়। এটাই হচ্ছে নিয়ম। এর বাইরে যদি কারো থেকে কেউ কোনো টাকা নিয়ে থাকে সেটা সম্পূর্ণ অনৈতিক এবং আমরা আশা করি যে এই ধরনের কাজ যদি আমার কোনো ডিপার্টমেন্টে করে থাকে, যদি আমার কাছে কেউ লিখিত অভিযোগ দেয়, আমি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করব। একই অভিযোগ নগরের 300 শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালের অস্থায়ী কর্মচারী নিয়োগেও। এ হাসপাতালে গত বছর 17 জন কর্মী নিয়োগে অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান গাজী অ্যাসোসিয়েট লিমিটেড। অভিযোগ রয়েছে তারাও কর্মীদের কাছ থেকে অর্থ নিয়ে তা আত্মসাৎ করেছে। কারো থেকে আপনার 50,000, 1 লাখ বা এরকমই বিশেষ করে নিয়ে থাকে আর কি। শুরুতে আমরা 3 মাস ভালো বেতন পাইছি,
তারপরে এখন আমাদের কোনো বেতনের নাই, খোঁজখবর নাই। তবে অস্থায়ী কর্মী নিয়োগে অর্থ নেওয়ার বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান হাসপাতালের তত্ত্বাবধায়ক। আমি তো প্রায় এখানে 4 বছর ধরে আছি এবং তারা কি লিখিতভাবে বা মৌখিকভাবে কি এসে বলেন যে আমার কাছ থেকে টাকা নিয়ে আমাকে আউটসোর্সিং চাকরি দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে অস্থায়ী কর্মী নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাৎকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 3টার দিকে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলাটি একটি ঘরের উপর পড়লে ভেতরে থাকা 4 জন মাটি চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। ঝড় বৃষ্টি থাকায় ফায়ার সার্ভিস তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তবে এখনও নিহতদের নাম পরিচয় জানা যায়নি। দিনাজপুরের ফুলবাড়িতে পরিবারের সাথে ঈদ করতে এসে সড়ক দুর্ঘটনায় এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাত 8টায় বড় পুকুরিয়া রংপুর মহাসড়কের চক মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় এ সময় জাপান প্রবাসী মঞ্জু আলমের মোটর সাইকেলকে পেছন থেকে একটি ট্যাঙ্ক লরি ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় মোটরসাইকেল চালক অভি আহত হয়েছেন। মঞ্জু আলম ফুলবাড়ি পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে। তিনি কোরবানি ঈদ পালনে তার পরিবার নিয়ে গত 10 দিন আগে জাপান থেকে বাংলাদেশে আসেন। সাইকেলকে পিছন থেকে টাচ করে ফেলে দিছি। ওরা 2 জন ছিল এবং নিয়ম মাফিক চলে আসতেছিল। মোটরসাইকেলের কোনো দোষ নাই, এই ট্রাক লরি যারা ওদেরই দোষ। আমি পিছনে ছিলাম, আমাকেও রাশে ক্রস করে আসছে, র্যাকলেস ড্রাইভিং।